আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন সকালবেলা অফ ক্যামেরায় সব কাজকর্ম করে নিয়েছি। আর এই তো প্রথমেই দেখছেন আমি এখানে সেদ্ধ আটা রুটি বানিয়ে নিয়ে আসলাম। আর এদিকে এই যে গতকালকে রাতের যে মসুরির ডাল রান্না করিলাম জলপাই দিয়ে, তো সেই ডাল আছে। তো ভাবলাম যে সকালবেলা কি রান্না করব এই তো আমাদের মেয়েদের একটা চিন্তা সব সময় মাথার ভিতর থাকে যে কি রান্না করব। আর যদি ঠিকমতো বাজারঘাট না থাকে ঘরে তাহলে তো হয়েছে। তো যাই হোক অবশেষে আটা ছিল ঘরে, রুটি বানাইছি। রুটি বানিয়ে ডাল দিয়ে খেয়ে দিয়ে এই যে রাফি রেডি করে দিলাম। রাফির আব্বু এখন রাফি নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। আর এখন বাকি সংসারে যে কাজকর্মগুলো আছে তো সেগুলোই আমি করব সাথে আপনাদেরকে নিয়ে। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন ভিডিও শুরুতে একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন রাফিদের বিদায় দিলাম, দিয়ে চলে আসলাম সোজা ঘরে। এসে এই তো বিছানাটা গুছাচ্ছি। এই বিছানা গুছাবো, তারপর ওই বিছানা গুছাবো। আর আজকে থেকে আমাদের এই বিছানাটায় আর ঘুমানো হবে না, এটাতে রাফি আর রাফির আব্বু ঘুমাবে। কারণ ওরা দুই বাপ ছেলে ওই ছোট্ট চকিটা ওটাতে ঘুমাতে পারছে না, দুইজনেরই ঘুমাতে সমস্যা হচ্ছে, জায়গা কম আর কি। আর আমাদের মা ছেলের এই খাটটা বেশি বড় হয়ে গেছে, আমাদের জায়গা বেশি হয়ে যাচ্ছে। তো যার কারণে আজকে রাফির আব্বুর বললাম যে তোমরা দুই বাপ ছেলে এখানে ঘুমাবা আর আমরা মা ছেলে ওখানে ঘুমাবো। আমাদের জায়গা কম হলেও হবে, তোমাদের একটু জায়গা বেশি দরকার, দুইজনই বড় মানুষ। তো যাই হোক, হ্যাঁ এই তো বিছানা টিছানা সব গুছানো শুরু করলাম। আর সাথে আনাজ তো আছে আমার পিছন পিছন, ওকে আর কোথায় রাখবো। তবে ভিডিও শুরুতেই ওকে অনেক বুঝাই, বলি যে আব্বু এটা করবা না ওইটা করবা না, কিন্তু ওই যে দেখেন ছোট মানুষ তো ছোট মানুষই, কার কথা কে শোনে। যদিও বা ইনশাল্লাহ শুনবে 3টে বছর হলে, তখন একটু মানে ওকে বেশি করব। এখন যদিও বা একটু কম করি, তো ইনশাল্লাহ আস্তে আস্তে বয়স বাড়ছে, তখন ইনশাল্লাহ ওকে বুঝাবো। এখন ওর যেহেতু 2 বছর 3 মাস, মানে একটা কথা বললেও অতটা বোঝা শিখিনি এখনও, তারপর আলহামদুলিল্লাহ যতটুক বোঝে। তো যাই হোক এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ঘর বাড়ি যত কাজই করি না কেন, বিছানাটা যদি এলোমেলো থাকে তো মনে হয় কোনো কাজ করেই মনে হয় শান্তি পাওয়া যায় না, আর মনে হয় কোনো কাজই করা হচ্ছে না, সব কাজ পড়ে আছে। তো যার কারণে আগে এই বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। তো দেখেন গতকালকে লেপ বের করিলাম, তবে লেপের যে কাভারের মাথা সেলাই করতে হয়, তো মাথাটা সেলাই করার সময় পাইলাম না। তো ভাবলাম এখনে মাথাটা সেলাই করে নিই, তা না হলে লেপ আবার এই যে বাইরে বেরিয়ে যায়। তো আমার আরেকটা লেপও আছে, সেই লেপেরও একটা কাভার কিনতে হবে। যদি শীতের ভিতরে মা আসে তাহলে মা গায়ে দেবে, আর গায়ে দেওয়ার সময় লেপে আসলে কাভার না থাকলে গায়ে দিলে শীত মানে শীত ঠেকায় না আর কি, শীত লেগে যায়। তো যার কারণে ইনশাল্লাহ সামনে যখন কিছু কেনাকাটা করতে যাব তখন একটা শীতের জন্য মানে লেপের জন্য একটা বাড়তি কাভার কিনে নিয়ে এসে রেখে দেব। যদি কোনো সময় কোনো মেহমান আসে বা আমার মা আসে তাহলে তাদেরকে গায়ে দিতে পারবো আর কি। তো সংসারে আসলে জিনিসের মানে কেনাকাটা মানে জিনিসের আসলে মানুষের চাহিদার শেষ নেই। যদিও বা আমাদের অত কিছু দরকার হয় না, তারপরেও আর কি টুকটাক কিছু জিনিস না হলেও হয় না আসলে। যেগুলো জিনিস আমি সবসময় মনে মনে ভাবি, যেমন যখন অনেকগুলো জিনিসের দরকার হয় তখন একটা খাতায় লিখি যে কোন জিনিসটা আমার খুব বেশি দরকার আর কোন জিনিসটা না হলেও আমার চলবে। তো এরকম লিখে লিখে যখন দেখি যে না আসলে এই জিনিসটা আমার খুবই দরকার, এই জিনিসটা আমার খুবই দরকার, তো তখন আমি সেই জিনিসটা কিন্তু কিনি। তার আগে কোনো দিনও আমি কিন্তু খামাখা টাকা নষ্ট করে কোনো জিনিস কিনি না।
তো যাই হোক, আমি যে কাজগুলো করছি আর সাথে আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার যেহেতু আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক অন্তর থেকে দোয়া রইল। তো এই কথাগুলো কেন বলছি সেটা বলি। সেটা হচ্ছে আমার কিন্তু 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো গতকালকে সন্ধ্যার সময় পূরণ হয়েছে। তো আমি তো বলিলাম 2 দিন আগে যে আমার আর 6 জন বাকি আছে 3000 সাবস্ক্রাইবার পূরণ হতে। তো আলহামদুলিল্লাহ গতকাল সন্ধ্যায় সাবস্ক্রাইবার একদম 3000 কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ একটু একটু করে ভালোই বাড়ছে। আসলে এই যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সাবস্ক্রাইবারগুলো পাচ্ছি না, এইটা কিন্তু একরকম অন্যরকম ভালো লাগা। আর এই যে হুট করে লাখ লাখ মানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, এইটার ভিতরে কিন্তু আমার মনে হয় কোনো যে একটা শান্তি বা মানে কোনো একটা মানে আমি বুঝাতে পারছি না আসলে। যাই হোক, আস্তে আস্তে বড় হওয়া আমার মনে হয় ভালো, কিন্তু হঠাৎ বড় লোক হওয়া ভালো না। মানে হঠাৎ বড় লোক হলেই কিন্তু মানুষের আবার পতনও হয়। আর মানুষ কিন্তু ধীরে ধীরে বড় লোক হলেই কিন্তু সেই বড় লোকটা মানে টেকসই হয়, আমার যতটুকু ধারণা বা দেখি আমি এইটুক বয়সে। তো ওই রকম অবস্থা আমার হয়েছে। দেখেন আমার আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারটা কিন্তু এই যে 2টা বছরে 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে 2 বছর লেগে গেল। এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যে যাক যে সাবস্ক্রাইবারগুলো আমি পাচ্ছি সেগুলো একদম খাঁটি ডায়মন্ড আপনারা, কারণ রেগুলার আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আর এই যে হুটহাট করে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় মানুষের, অনেক চ্যানেলে দেখি তাদের কিন্তু ওই রকম তারা ভিডিও কিন্তু নিয়মিত দেখে না, ওই মাঝে মধ্যে থাম্বনেল টাইটেল দেখে বেছে বেছে ভিডিও দেখে। কিন্তু এই যে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন না, তারা সবাই কিন্তু আমার এই যে গ্রামের যে আমি কাজকর্মগুলো করি সংসারের, এই কাজগুলো দেখেই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। যার কারণে আমি যখনই এই যে সংসারের বাহিরে যে কাজকর্মগুলো সারাদিন করি, রান্নাবাড়া খাওয়া দাওয়া, এই কাজগুলো যখন দিই আলহামদুলিল্লাহ ভালো ভিউজও হচ্ছে, আবার একটু ভালো ইনকামও হচ্ছে। আসলে ইউটিউব স্টুডিওতে সব কিছু বোঝা যায়, মানে আমি যেটা আর কি যেটা থেকে মানে এই চ্যানেলটা আর কি চালাই, ইউটিউব স্টুডিও মানে চালাই বা মানে যে আয়ত্ত করি আর কি। তো সেইটার ভিতরে সব কিছু বোঝা যায় যে আসলে আমার ভিউয়ার্স আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন ভিডিও পছন্দ করছে বা আমার কোন কাজের কোন ভিডিওটা বেশি পছন্দ করছে। তো এরকম সব কিছু কিন্তু বোঝা যায়। তো যাই হোক, আমি সেইগুলো দেখে দেখে এখন আগে বুঝতাম না, এখন বুঝি আলহামদুলিল্লাহ যে আসলে আমার এই যে সারাদিন সংসারে যে কাজগুলো করি সেই কাজগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছেন এবং ভালোবেসে সবাই চ্যানেলটা আস্তে আস্তে ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে আমার। তো যার কারণে আমি মানে তাড়াতাড়ি বড় লোক হতে চাইনি। এই যে আস্তে আস্তে আমার 2000 1000 2000 3000 হয়ে গেল, এবার 4000 হবে, তারপর 5000 হবে, এরকমই হতে থাকুক, আস্তে আস্তে হোক। আমার মানে আমার খুব আনন্দ লাগছে। তো যাই হোক, ইনশাল্লাহ রাফিয়ার আনাসের বলেছি কালকে যে তোমাদের একটা কেক বানিয়ে দেব, আমার 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো বানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, বানালে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারাই তো আমার পরিবার। কারণ আপনাদেরকে না নিয়ে যদি কেকটা কাটি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক, দেখেন মুরগির খড় পাল্টালাম, পাল্টিয়ে তো নতুন করে খড় পেতে দিলাম পায়ের নিচেই, তাহলে ঠান্ডা লাগে না আর গন্ধও লাগে না। তারপরে যে দেখেন এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার আসলে পরিবারের সদস্য যেহেতু বাড়ছে দিন দিন, এখানে একটু খারাপ কমেন্টও আসবে, এটাই স্বাভাবিক। কারণ আগে কোনো দিনও মানে খারাপ কমেন্ট আসেনি, তবে এখন টুকটাক মাঝে মধ্যে আসে পুরাতন ভিডিওতে। তো খারাপ কমেন্ট বলতে ওই রকম খারাপ কমেন্ট না, এমনি 2-1জন কমেন্ট করে যে আপনি তো দেখি চোখ মুখ ঢেকে ওনার ভিতরে থেকে ভিডিও করেন, পর্দায় থাকেন, তাহলে আপনি ইউটিউবে হারাম ইনকাম করতে আসছেন কেন। তারপরে গত পরশুদিনকের একটা ভিডিওতেও এক আপু কমেন্ট করছে, ওই আপুটা প্রতিনিয়তই আমার ভিডিও দেখে, কি জানি মিলিনেসা না কি জানি একটা আইডির নাম, যাই হোক আমার খেয়াল নেই। তো যাই হোক, ওই আপুটাও কমেন্ট করছে যে আপনি দুনিয়াতেই বেশি সময় দিতে পছন্দ করেন বা দুনিয়াতে বেশি সময় দিই, এই জন্য আমি ইউটিউবে আসছি, দুনিয়াতে আরও অনেক কাজ আছে। তো আসলে আমি আপুর কমেন্টেও বলছি, কিন্তু আপু দেখছে কিনা জানি না। দুনিয়াতে আসলে অনেক কাজ আছে, সেটা আমিও জানি, কিন্তু কোন কাজ করব বলেন। না আছে বেশি পড়াশোনা, না আছে কোনো টাকা পয়সা যে একটা ভালো চাকরি নেব বা চাকরিটা দিয়ে দেবে কে।
অনেক সময় টাকা থাকলেও কিন্তু মামা খালু চাচা এগুলো না থাকলে কিন্তু মানুষের চাকরি হয় না। তো আমাদের না আছে মামু খালু চাচা, না আছে টাকা পয়সা, না আছে বেশি পড়াশোনা, চাকরির কথা বাদ দিলাম। সেলাইয়ের কাজ করব, গ্রামে বসে ঘরে বসে সেলাইয়ের কাজ করলেও অনেক ইনকাম হয়। তবে আমি জানেন যখন ইউটিউবে চ্যানেল ছিল না, বিয়ের পরে যখন আমার জীবনটা আসলে খুবই কষ্টে কাটাইছি। ভিডিওতে আসলে যতটুক যা দেখায় ওইটুক দেখে আপনারা হয়তো বা ভাবেন আমি খুব সুখী মানুষ, কিন্তু প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো কিছু থাকে, সবার আছে, আপনাদেরও আছে, আমারও আছে। তো এরকম মনে করেন যে আমার বিয়ের মনে হয় 1 বছর কি 2 বছর পরে আমি সেলাইয়ের কাজও টুকটাক করতাম। সেলাই মেশিনটা যেহেতু আমার মা কিনে দিল বিয়ের আগে, বিয়ের পরই আমি শ্বশুরবাড়ি নিয়ে চলে আসি। কাজ করলে আমাদেরই কিছু কি বলবো, মানে আশেপাশের মানুষ, বাড়ির আশেপাশের মানুষ, তারা কেউ যদি আমার কাছে কাপড় বানাতে আসতো তারা নিষেধ করে দিত যে কাপড় বানাইস না ওর কাছ থেকে, ওর টাকা হবে না, ও বড় লোক হয়ে যাবে না, বানাতে দিত না। 2-1 জন বানাতো। এখন বছরে মাসে যদি 2-1 জন কাপড় বানায় তখন কি কোনো ইনকাম হয় বলেন? সেই কাপড় বানানো বাদ দিয়ে দিলাম, হইল না। তারপরে টিউশন শুরু করলাম, মানে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াতাম। সেখানেও ওই রকম কিছু কিছু মানুষ, মানে বাচ্চাদের আসলে তার মা বাপের কাছে যে বলে আসতো ওর কাছে পড়াইস নে, স্যারের কি অভাব হয়ে গেছে, ম্যাডামের কি অভাব হয়ে গেছে যে ওর কাছে পড়াতেই হবে, ওর কাছে পড়াইস নে। তারাও পড়ানো বাদ দিয়ে দিল, টিউশনও গেল, চাকরিও গেল, ঘরে বসে সেলাইয়ের কাজ কাপড়ের কাজ করব সেটাও গেল। তাহলে বলেন এখন একমাত্র উপায় আছে মানুষের বাড়ি কাজ করা। তো আসলে মানুষের বাড়ি কাজ করা এটা খারাপ কিছু না, তবে মানুষ পেটের দায়ে অভাবে পড়লে কত কাজই না করে। তো আসলে সব সময় ওই সময় মনে মনে কাঁদতাম আর আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ যতটুক পড়ালেখা পারি এই পড়ালেখার ভিতরে একটা যদি কোনো কাজ পেতাম, ঘরে বসে মান সম্মানও ঠিক থাকতো, আবার মানে পর্দায়ও থাকতে পারতাম, নামাজ রোজা ইবাদত বন্দেগিও করতে পারতাম, আবার কিছু টাকা ইনকামও করতে পারতাম। তো এরকম মনে করেন মনের ভিতরে সব সময় আল্লাহর কাছে চাইতাম। চাইতেই কিন্তু টুকটাক রাফির আব্বু যখন ঘরে ফোন রেখে অফিসে যেত তখন ওর ফোন নিয়ে মানুষের এই যে ব্লগ ভিডিও, এই যে বাংলাদেশি ব্লগার মুক্তা, পায়েল, মম, তিশা, এদের ভিডিওগুলো টুকটাক দেখতাম। দেখতে মনে করেন যে আস্তে আস্তে ওই যে মনের ভিতরে একটা মানে নেশা চাপলো, বা মনের অনেক কষ্ট, সেই কষ্টগুলো সব ভেসে উঠত যে এত অভাব, এত কষ্ট, এত কিছু আমি তো কিছু করতে পারি ওদের মতন। এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে মনে করেন যে এই যে টুকটাক কতগুলা চ্যানেল খুললাম, কিছুই বুঝতাম না, পারতাম না। আস্তে আস্তে এই যে আলহামদুলিল্লাহ বর্তমান যে চ্যানেলটা আছে এটা রানিং, এটা থেকে ইনকাম করতে পারলাম। তো যাই হোক, আসলে বলতে গেলে এই যে 20-22 মিনিটই কিছুই হবে না, দিনের পর দিন শেষ হয়ে যাবে, তাও আমার কষ্টের কথাগুলো বা আমার জীবনের গল্পগুলো শেষ করতে পারবো না। তো যাই হোক, কত কথা আর বলছি না। দেখেন আজকে সারাদিন কিন্তু অনেক কাজ করছি। দুপুরবেলা সেই রান্না করলাম পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, রান্না টান্না শেষ করে এই যে দেখেন গোসল করে এখন ঘরে যাব। তো যাই হোক এরকম। তো আসলে আমি এত কথা বললাম, দেখেন আসল কথা বলতেই ভুলে গেছি। তা আমার ওই আপু বলছেন আপনি যদি সত্যিই পর্দায় থাকেন বা ইসলামের আদেশ নির্দেশ মেনে চলেন তাহলে আপনি ইউটিউবে হারাম ইনকাম করবেন না, বা হারাম ইনকাম করবেন না, ইউটিউব ছেড়ে দেবেন। তা আসলে আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপু, আমি কোনো দিনও ইউটিউব ছাড়তে পারবো না। যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, ইউটিউবটা যদি দুনিয়াতে থাকে, যতদিন আছে আমার চ্যানেলে যদি কোনো রকম কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন ভিডিও দেব। কারণ আমি 4 বছর আগে যে পরিস্থিতিতে বা যে অবস্থায় ছিলাম আর এখন যে পরিস্থিতিতে বা এখন যে অবস্থায় আছি সেটা তো আপনাদের কাছে ওইভাবে আমি বলতে পারি না, কিন্তু আমি তো জানি। তো যার কারণে নিজের ভালো তো সবাই বোঝে, আপনারা জানেন। তো আমার ভালো বুঝে বা আমার কথা চিন্তা করে, আমার পরিবার সংসারের কথা চিন্তা করে দেখেন আমি যতটুক পারি পর্দায় থেকে, যতটুক পারি হাত পা ঢেকে ঢুকে সেভাবে ভিডিও দিচ্ছি। আমি জানি এখানে একটু হলেও গুনাহ হচ্ছে, কিন্তু করার কিছু নেই, যে জীবনও বাঁচাতে হবে, পেটও বাঁচাতে হবে, আবার দুনিয়াতে বেঁচেও থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে আসলে আমি কিন্তু
অনেক আপুরা আছে যে শখের বসে ইউটিউবে আসে, আমি কিন্তু শখের বসে ইউটিউবে আসিনি, অভাবে পড়ে ইউটিউবে আসছি, যার কারণে আমার চ্যানেলটা কোনো রকম ছাড়া সম্ভবই না। তো দয়া করে এই ধরনের কমেন্ট করবেন না, কারণ আমার খুব কষ্ট লাগে যে আমি কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় যে আমার দিনগুলো প্রতিটা দিন পার করি, সেটা আমি তো আসলে সব কিছু ক্যামেরার বাহিরে রেখে গোপন রেখে আমি যে দেখেন হাসি মুখে সুন্দর করে ভিডিওগুলো দিই আপনাদের সামনে, কারণ ওই ধরনের ওরকম কষ্ট কান্না জড়িত ভিডিও দিলে আপনাদের দেখতে দেখতে এক সময় ভালো লাগবে না। তো যার কারণে প্রতিদিন আমি যা কাজকর্ম করি সেগুলো মনের কষ্ট মনেই থাকে, সেগুলো চেপে রেখে আপনাদের সামনে দেখেন ভিডিওগুলো দিই। তো দেখেন বিকালবেলা রাফির আব্বু খেয়ে দিয়ে সেই গাড়ি নিয়ে চলে গেল, আর ওর গাড়িতে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলে ভালো হয়, গাড়ির চাকা ঠান্ডা থাকে। তারপরে যে দেখেন আমি এখন কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন ঘরে যাব, তারপরে একটু যদি সময় পাই ভিডিওটা এডিট করব বা ভয়েস দেব, সন্ধ্যার সময় এডিটটা করব। তো যাই হোক, এই যে দেখেন ভেজা কাপড়গুলো আমি বারান্দার এই সাইডে মেলিয়ে দিচ্ছি, কারণ রাতের বেলা এখানে এত পুরাতন কাপড় আর চড়ে নেয় না, একটু নতুন কাপড় হলেই চড়ে নিয়ে যাচ্ছে, এখন শহরের মতন অবস্থা হয়ে গেছে গ্রামে। আর এই যে গুঁড়োগুলো মেলে দিলাম দুপুরবেলা টেবিলের উপরে, তো সেখান থেকে রোদ চলে গেলে তারপরে আবার এই যে আমার রান্নাঘরে চালের উপরে উঠাই দিলাম, তো এখন পেড়ে নিচ্ছি। তো যাই হোক, সংসারে আসলে কাজের শেষ নেই, একটার পর একটা কাজ সামনে এসেই যায়, মনে হয় যে সংসার ছোট কোনো কাজ নেই, কিন্তু যে করে সে বোঝে আসলে। তো দেখেন এখন হচ্ছে গুঁড়োগুলো মেলে নিচ্ছি, তুলে নিচ্ছি, মেলে না, মানে গুঁড়োগুলো তুলে ঘরে নিয়ে যাব, তারপর রাতে ড্রামে ঢালবো। আর গুঁড়ো চালার সময় দেখেন কিছু সুজি হইলো, তো ভাবছি যে সুজিগুলো এই যে কুলোই টেলে তে বড় বড় সুজিগুলো ফেলিয়ে দেবো, আর ছোটো ছোটো সুজিগুলো একটু ঘি দিয়ে সুন্দর করে ভেজে হালুয়া রুটি বানাবো রাতের বেলা, ভাত রান্না করবো না আর। তো আমি কিন্তু ভিডিওতে আজকে অনেক কথা বললাম, দয়া করে কেউ কিছু মনে করবেন না, আসলে আমি জানি যে আপনারা কিছু মনে করবেন না, কারণ আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন এবং আমার কষ্টগুলো আপনারা বুঝতে পারেন, কিছুটা হলেও বুঝতে পারেন, যার কারণে ওই যে ঘুরে ফিরে না আছে মার পেটের একটা বোন, না আছে মানে মার কাছে বলবো, মার কাছে বলে কি করব, মার শরীর অসুস্থ, আমার চিন্তায় মা আরও অসুস্থ হয়ে যাবে, যার কারণে মার কাছে মনের কষ্টগুলো কখনো বলি না বা শেয়ার করি না। আশেপাশের মানুষের কাছে বললে তারা আরও খুশি হয় মনে মনে, বলবো কার কাছে, মার পেটের একটা বোন যদি থাকতো তার কাছে বললে মনটা হালকা হতো, তো সেটা তো আর নাই। তো আমি মনে করি এই যে মার পেটের একটা বোন নাই তাতে কি হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে আমার কত বোন আছে, কত আন্টিরা আছে, এই যে তাদের কাছে বলে আমি হালকা হই। তো যাই হোক, এখানে কিছু লবণ ঢেলে নিলাম একটা বয়েমে, তারপরে কলপাড়ে দেখেন কিছু থালা বাসন জমেছে, তো সেগুলো আবার মাজতে বসবো এখন। তো এদিকে ছাগল ডাকছিল, সন্ধ্যা হয়ে গেছে বলে, তো ছাগলটা ভাবলাম আগে উঠিয়ে নিই, কারণ ওর বাচ্চা পেটে এখনও ঠান্ডা লাগলেই সমস্যা। তো ছাগলটা তুলে রেখে তারপরে যে চলে আসলাম দেখেন কলপাড়ে, কলপাড়ে এসে দুপুরে খাওয়ার পরে যে থালা বাসনগুলো হইলো, তো সেগুলো আমি মেজে নিচ্ছি এখানে। আর আমার কলপাড়টা দেখে দয়া করে কেউ কিছু মনে করবেন না, আসলে কলপাড়টা আমি এখানে ওইভাবে যত্ন করতে পারি না, তবে আমার আনাজ যখন রাফির মতন হবে তখন যদি আমার চ্যানেলটা থাকে বা আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন, তখন দেখতে পারবেন যে আমার কলপাড়টা কত ঝকঝক করে। আমি এখন সময়ের সাথে না পেরে দিই না, কারণ আমি না মনে করেন যে দুইটা হাত, কোনটা রেখে কোনটা করব, একা মানুষ। তো যাই হোক, খুব মনে করেন যে জানের উপর দিয়ে উঠে যায়, দম নেওয়ার সময় পাই না, এরকম একটা অবস্থা। তো দেখেন থালা বাসন মানে কড়াইগুলো ধুয়ে রেখে এসে তারপরে ছাগলের আবার সন্ধ্যার সময় একটু খাবার দিতে হয়, তো সন্ধ্যার সময়, তো যাই হোক সন্ধ্যার সময় ছাগলের এই খাবারটা দিলে রাতের বেলা দেওয়া লাগে না, আবার সকালবেলা দিতে হয়। তো খাওয়া দাওয়া তো শেষ, তারপরে এই যে এখানে কিছু লাকড়ি আছে, তো সেই লাকড়িগুলোই যে পাশের বাড়ির ওই দেবরের মেয়ে আর আমার আনাস মিলে সব মানে এদিক ওদিক ফেলে দিচ্ছে চাইলে চুলে, তাই আবার একটু ঢেকে রাখলাম যাতে ওরা ধরতে না পারে।
তারপরে যে ভাবলাম যে সন্ধ্যা হতে এখনও প্রায় 20 মিনিট মতো বাকি আছে, তো 10টা মিনিট আমি মুরগির বাচ্চা দুটো ছেড়ে রাখি। তো বাচ্চা দুটো ছেড়ে রেখে এসে তারপরে যে দেখেন আমি কলপাড়ে আসলাম কলপাড়টা পরিষ্কার করার জন্য। আজকে দুপুরবেলা রাফি রাব্বুর ভাত দেবো তাড়াতাড়ি করে, এই জন্য আর কলপাড় পরিষ্কার করার সময় পাইলাম না। তো যাই হোক, সেই কলপাড় পরিষ্কার করে সন্ধ্যার পরে আমি এই যে দেখেন রাতের বেলা এখন হালুয়া আর রুটি বানিয়ে নিয়ে আসলাম অফ ক্যামেরায়। আনাস একটু ঘুমাইলো মাঝখানে, যার কারণে ভাবলাম যে ক্যামেরা অন করে আর হালুয়া রুটি বানাতে গেলে ও উঠে পড়বে না। তো এখানে এই যে আতপ চালের গুঁড়োর দেখেন চালের গুঁড়োর রুটি বানাইছি খুব সুন্দর করে, পাতলা পাতলা করে, আর সাথে হালুয়া বানিয়ে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে রাতের খাওয়া। তো যাই হোক, এখন আমার আনাস আর রাফির খাইয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সেখানেই শেষ করে দিচ্ছি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাবা ডাল খাবা? কও তো কি খাবা? ডাল খাবে? সুজি দিয়ে খাতি হয় আবু। আইসো তুমি আর আমি সুজি দিয়ে খাই। ডাল দিয়ে খাতি হয় না, সুজি দিয়ে খাতি হয়। হ্যাঁ সুজি খাবো, সুজি কোসে ডাল সুজি খাবো। ডাল আর সুজি একসাথে মিশাই খাবা? পাগল কতকে। এখন আমি আর আনাস একটু খাবো, খেয়ে আমি ভিডিও আছে ভয়েস দেব। ভয়েস দিতে মনে নেই। আসো আমরা নিচের বিষয়ে আসো আসো। ডাল নিতে হয় না আব্বু, সুজির ভিতরে কেউ ডাল নেয় না।